আজকে অনেক দিন পরে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছি। ইনফ্যাক্ট অনেক দিন মাঝখানে কোনো কন্টেন্ট দেওয়া হয় নাই। কিছু রিজন ছিল, এগুলো পার্সোনাল বা একটু অসুস্থও ছিলাম, যে কারণে কন্টেন্ট করা হয় নাই। অনেক দিন পরে আজকে আরেকটা কন্টেন্ট করতে আসলাম। কন্টেন্টটার বিষয় হচ্ছে বাজাজ রিসেন্টলি বাংলাদেশের বাজারে কিন্তু নতুন একটা বাইক লঞ্চ করছে। এটা অনেকেই জানে না। ইনফ্যাক্ট আমিও জানতাম না, সামহাও জানতে পারছি যে বাজাজ N160 যে বাইকটা ছিল এফআই ডুয়েল চ্যানেল এবিএস, ওই বাইকটার কার্বোরেটর ভার্সন মার্কেটে নিয়ে আসছে। চলেন আগে উত্তরা মোটরসের শোরুমে যাই, গিয়ে দেখি বাইকটা আপনাদেরকে দেখানো যায় নাকি, বা দাম টাম কত কি হয়েছে, এগুলো এখান থেকে প্র্যাকটিক্যাল কোনো ইনফরমেশন দেওয়া সম্ভব হয় কি। চলে যাব, সমস্যা নাই, এখনই বের হয়ে যাব। আসলাম বাজাজের উত্তরা মোটরসের শোরুমে। N160 কার্বোরেটর ভার্সনটা আসছে কিনা দেখতে। এটা হচ্ছে NS125, N250 রেড কালার, N160 ব্ল্যাক কালার, N160 ব্লু কালার। ভাইয়া N160 কার্বোরেটর ভার্সনটা আসে নাই? ডিলার পয়েন্টে আসছে। কত দাম করছে কোনো কিছু? 2,35,000। আচ্ছা, এটাতে কি এবিএস দিছে নাকি ডাবল ডিস্ক? শুধু কার্বোরেটরটা চেঞ্জ করছে। এইখানে কবে আসবে? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে আসে নাই। ব্লু কালারটা সুন্দর লাগতেছে, আর N250 রেড কালারটা আমি আগে একদিন দেখছি বাইরে, ভালোই লাগতেছে, সুন্দর। শহরের ভিতরে বড় বড় পয়েন্টগুলোতে যদি না থাকে, দেখি আছে কিনা, থাকতেও তো পারে। পালসার ভাইয়াদের দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? N160 তো কার্বোরেটর ভার্সনটা আসে নাই, তাই না? কবে আসবে? জুলাই মাসে। খুলনাতে কি কারো কাছে দিয়েছে? খুলনাতে ওই উত্তরা মোটরসে গেছিলাম, ওদের কাছেও আসে নাই। ওরাও বললো যে জুলাইতে আসবে। আচ্ছা, তাহলে আসলে আমাকে একটু প্লিজ জানান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো আছেন ভাইয়া? হ্যাঁ, এই কার্বোরেটর ভার্সনটা খুঁজতেছি। ওই যে ওইটা আসলে একটা ছোট রিভিউ করব। এই 2,35,000 করছে। আসলে কি এই রাস্তায় একটা শর্ট রাইড দেওয়া পসিবল? তাহলে প্লিজ একটু অ্যারেঞ্জ করে দিন। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। অ্যাজ ইউজুয়াল খুলনাতে বেসিক্যালি একটা বাইক লঞ্চ করার পরে 1-2-3 মাসও হয়ে যায়, তারপরেও খুলনাতে পাওয়া যায় না। আর রাইডের স্কোপ তো অনেক চ্যালেঞ্জিং। এই কারণে মাঝে মাঝে মনে হয় যে ব্লগ বাদ দিয়ে দিই, স্পেশালি মোটো ব্লগ বা মোটরসাইকেল রিলেটেড ব্লগগুলো আসলে বাদ দিয়ে দিই। এখন ব্যাপার হচ্ছে ময়ূরীতে ব্লগটা শেষ করতে পারি নাই, ওইখানে বৃষ্টি আসলো, প্লাস প্রচুর বাতাস হচ্ছিল, যে কারণে ভয়েস কোয়ালিটি খুব খারাপ আসছে। যদিও ব্লগটা অনেক দূর আগাইছিলাম, তারপরেও আবার কথা বলার জন্য এই বাসায় এসে বারান্দায় কথা বলতেছি, দুপুরে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে। তারপরে এই হচ্ছে ফ্যাক্ট। এখন ফ্যাক্ট যেটা বলছিলাম, কতটুকু কি বলছি সেটাও ভুলে গেছি, আবার হয়তো শুরু করছি বা এক কথা বারবার হতে পারে। বিষয় হচ্ছে N160 এই কার্বোরেটর ভার্সনটা বাজাজ যে লঞ্চ করলো, এখন এটার ফিউচার কি বা এটা কেন লঞ্চ করলো। এক নম্বর রিজন হচ্ছে এটা লঞ্চ করার কারণ, সেটা হচ্ছে বাজাজ দেখছে যে N160 FIABS যে ভার্সনটা আছে, এই ভার্সনটা কিন্তু আমার মনে হয় যথেষ্ট ভালো করছে মার্কেটে, বাট অনেক ভালো এফজেড এর মতো বা সুজুকি জিক্সার এর মতো ওই লেভেলের সেল পাচ্ছে সেটা কিন্তু না। তারপরেও এটা যে ফেল্ড তা না, এটা ডেফিনেটলি সাকসেস। এখন ফ্যাক্ট হচ্ছে এই সাকসেসটা ভায়াবল কিনা। যেমন পালসার 150 লম্বা সময় ধরে কিন্তু ভালো সেল করছে বাজাজ, সো ওইটাকে বলা যায় ভায়াবল সাকসেস। আর বর্তমানে যদি বলেন ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 বা সুজুকি জিক্সার, এরা কিন্তু লম্বা সময় ধরে ভালো সেল করছে, সো এটা হচ্ছে ভায়াবল সাকসেস। এখন N160 স্টিল বলা যায় সাকসেসফুল, বাট কতটুকু ভায়াবল হবে সেটা নিয়ে আমার সন্দেহ আছে। কারণগুলো পরে বলি, তার আগে বলি যে কেন N160 এই নন এফআই বা নন এবিএস বাইকের এই ভার্সনটা কেন লঞ্চ করলো বাজাজ। এক নম্বর কারণ হচ্ছে বাজাজের যে পালসার ইউজার আছে তাদের ভিতরে অনেকেই আছে, আমার যেটা মনে হয় এই কারণগুলো আমার পার্সোনাল অ্যানালিসিস আর কি,
সেটা হচ্ছে অনেক বাজাজ পালসার ইউজার আছে, তারা হচ্ছে এফআই জিনিসটাকে একেবারে অপছন্দ করে, এবিএস এর নাম শুনলে গায়ে জ্বর ওঠে, এই টাইপের ব্যাপার। সো এরকম অনেক কাস্টমারই আছে, তারা আপডেট জিনিস চান। N160-তে যেমন আপডেট ডিজিটাল মিটার আছে, বা এটার হেডল্যাম্প, টেইল ল্যাম্প বা ইউএসবি পোর্ট বা সবকিছু মিলিয়ে যথেষ্ট আপডেট ফিচার, মনোশক সাসপেনশন, তারা এটাকে পছন্দ করছে। বাট এটার এফআই এবং এবিএস এই ব্যাপারটা তারা আসলে পছন্দ করে নাই। সো বাজাজ এখানে আমার মনে হয় চাচ্ছে যে পুরনো তাদের পালসারের কিছু বা পালসার ম্যানিয়াক যারা আছে তাদেরকে নতুন করে আবার পালসারে নিয়ে আসতে। এই হচ্ছে একটা ফ্যাক্ট, বাট সেটা আসলে কতটুকু সম্ভব বা এটা সংখ্যায় কতটুকু, আমার মনে হয় সংখ্যায় খুব কম। আর সব থেকে বড় যে কারণটা আমার মনে হয় সেটা হচ্ছে বাজাজের যে একটা লিগেসি ছিল, এই লিগেসিটাকে কবরস্থানে পাঠিয়ে দিয়েছে ইয়ামাহা এফজেডএস সিরিজ দিয়ে, স্পেশালি এফজেডএস ভার্সন 2, যেটা বাংলাদেশে বর্তমানে সব থেকে পপুলার কমিউটার বাইক বলা যায়। আর এরপরে সুজুকি জিক্সার সিরিজ তো আছে, জিক্সারের তো অনেকগুলোই আসলে ভার্সন আছে, মনোটোন ভার্সন আছে, সেম ইঞ্জিন, এরপরে সিঙ্গেল ডিস্ক, ডাবল ডিস্ক, এফআই, নন এফআই, এই হাবিজাবি মানে মাথা ঘোরানোর মতো একটা অবস্থা, মানে একই ইঞ্জিনের আসলে অনেকগুলো ভেরিয়েন্ট। তো আমার মনে হয় বাজাজ বাংলাদেশ এখানে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 তার সঙ্গে খেলতে চাচ্ছে। ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 এর প্রাইসটা দেখেন 2,30,000 বা 35 এই রেঞ্জে ওঠানামা করে। আর পালসার N160 কার্বুরেটর ভার্সনের প্রাইসও কিন্তু 2,35,000 করছে। সো ডেফিনেটলি বাজাজ ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 এর সঙ্গে খেলতে চাচ্ছে বা তাকে বিট দিতে চাচ্ছে। এর পাশাপাশি ডেফিনেটলি এটাও সত্য, সুজুকি জিক্সার যে ডিস ভার্সন যেটা আছে, যেটার বর্তমান প্রাইস 2,43,000 বা 45 এই রেঞ্জে, আমার মনে হয় এটার সঙ্গে ওরা খেলতে চাচ্ছে। বাট আমার মনে হয় পালসার N160 কার্বুরেটর ভার্সনটা এফজেডএস ভার্সন 2 বা জিক্সার ডিস যে ভার্সনটা আছে এটার সঙ্গে খেলার জন্য 100% ক্যাপাবেল না। একেবারেই ক্যাপাবেল না সেটা বলবো না, বাট একেবারে 100% যে তারা ওইভাবে কম্পিট করতে পারবে এটা আমি বিলিভ করি না। এটার কারণটা কি? এক নাম্বার কারণ হচ্ছে এই বাইকটার প্রাইস আমার কাছে মনে হয়েছে 2,35,000, এটা ওভার প্রাইস। এটার প্রাইস হওয়া উচিত ছিল 2,15,000 থেকে 20 এই রেঞ্জে। কারণ হচ্ছে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 এটার প্রাইস 2,30,000, আর এটা কিন্তু এফআই বাইক। N160 এটা কিন্তু নন এফআই বাইক। সো নন এফআই বাইক এবং ইন্ডিয়ান ব্র্যান্ড, নট জাপানিজ ব্র্যান্ড, সেটা যদি একটা জাপানিজ ব্র্যান্ডের মতো সেম প্রাইসিং হয়, সেটা কতটুকু বাইকাররা লাইক করবে বা বাইকাররা একসেপ্ট করবে, এটা কিন্তু দেখার বিষয়। আমি পার্সোনালি এটা একসেপ্ট করতে পারি না যে 2,35,000 বা 30 দিয়ে আমি ডেফিনেটলি একটা জাপানিজ ব্র্যান্ড কিনবো, সেক্ষেত্রে ইয়ামাহা বা সুজুকিতে যাব। আমি ডেফিনেটলি আমি ডেফিনেটলি ইন্ডিয়ান ব্র্যান্ডের সেম প্রাইস দিয়ে যাব না। এই হচ্ছে একটা ফ্যাক্ট। সো আমার মনে হয় এটা একটা পয়েন্ট, এটা একটা বড় পয়েন্ট যে তারা কতটুকু সফল হবে এটার সম্ভাবনা আমার মনে হয় কম। আরেকটা বিষয় হচ্ছে উত্তরা মোটরস। যেমন আজকে আমি যখন উত্তরা মোটরস শোরুমে গেলাম, তাদের বডি ল্যাঙ্গুয়েজ বা তাদের মার্কেটিং বা ব্র্যান্ডিং পলিসি আমার কাছে মনে হয় যে দে শুড লার্ন সামথিং ফ্রম এসিআই মোটরস। বাংলাদেশে একটা মোটরসাইকেল ব্র্যান্ডকে কিভাবে তারা প্রমোট করে টপে নিয়ে আসছে, এটা আসলে বিশাল একটা ব্যাপার। মানে এসিআই মোটরস আসলে দেখিয়ে দিয়েছে একটা ব্র্যান্ডকে কিভাবে টপে নিয়ে আসতে হয়। এখন এসিআই মোটরস এর সাথে উত্তরা মোটরস এর ব্যাপারটা যদি কম্পেয়ার করি, মানে আগরতলা খাটের তলা, এখনো পর্যন্ত সেরকম একটা অবস্থা। যদিও বাজেভাবে বলা হয়ে গেল বা বাজে শোনাইলো, বাট ব্যাপারটা এরকম। আপনি উত্তরা মোটরস এর শোরুমে গেলে তাদের বিহেভ, অ্যাটিটিউড, মানে দেখে যেটা মনে হয় যে সরকারি চাকরিজীবীদের থেকে অবস্থা তাদের আরো খারাপ। সো তারা ব্র্যান্ডিং বা মার্কেটিং এই বিষয়ে তারা খুব একটা নলেজ রাখে বলে আমার মনে হয় না। আসলে এখন ব্র্যান্ডিং বা মার্কেটিং এর যুগ, এগুলোতে আগায় না থাকলে বা নিজেদের বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু চেঞ্জ না করলে মার্কেটে আসলে টিকে থাকা বা মার্কেটে ভালো করাটা কঠিন। এখন একটা ব্যাপার হচ্ছে পালসার N160 এই কার্বোরেটর এই ভার্সনটাতে আসলে শুধুমাত্র কি চেঞ্জ করলো, এফআই থেকে কার্বোরেটরে চলে আসলো। এইখানে একটা ফ্যাক্ট আছে, ফ্যাক্টটা হচ্ছে আমি বলছি যে তারা কিন্তু যে উদ্দেশ্যে নিয়ে আসছে এই ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 বা সুজুকি জিক্সার, এটার সাথে কম্পিট করার একটা চেষ্টা করবে বা এটার সাথে কম্পিট করার জন্য এরকম একটা সেগমেন্ট নিয়ে আসলো বা ভেরিয়েশন বাড়ালো, বাট এটা আমার মনে হয় যে সাকসেস হওয়ার পসিবিলিটি যথেষ্ট কম। এর একমাত্র কারণ হচ্ছে এই বাইকটা নন এফআই করে আমার মনে হয় তারা সব থেকে বড় ভুলটা করছে। এটা এফআই রেখে তারা এবিএসটা অমিট করে প্রাইসটা কমাইতে পারতো, তাহলে এই 2,30,000-35 প্রাইসটা একসেপ্টেবল ছিল। এটা হচ্ছে আমার ওপিনিয়ন। বাট নন এফআই, নন এবিএস দিয়ে আসলে কিভাবে আসলে এরকম লিজেন্ডারি ইয়ামাহা এফজেড সিরিজ বা সুজুকি জিক্সার সিরিজ এগুলোর সাথে কম্পিট করবে, আর উত্তরা মোটরসকে দিয়ে
আসলে এটা খুব ডিফিকাল্ট, কেননা উত্তরা মোটরসের কথা আর কি বলবো। উত্তরা মোটরস আসলে অনেক কিছুতেই আমার মনে হয় যে আধুনিক বা আপডেট বাইকারদের ডিল করার জন্য উত্তরা মোটরস আর বা তাদের ডিস্ট্রিবিউশন গুলো অতটা ক্যাপাবেল না, বা একেবারেই ক্যাপাবেল না। তাদের মার্কেটিং, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, কোনো কিছুই আমার কাছে মনে হয় না যে আসলে বর্তমান আসপেক্টে ওইভাবে যায় একটা ব্র্যান্ডকে ভালো করার জন্য। ইনফ্যাক্ট আমার কাছে মনে হয় যে বাজাজ বাংলাদেশে যত ভালো বাইকই লঞ্চ করুক, ওই বাইকটা যদি তারা ক্লিক করাইতে চায় বা সাকসেস হইতে চায়, সেক্ষেত্রে তাদেরকে যথেষ্ট চ্যালেঞ্জ পোহাইতে হবে। এর কারণ হচ্ছে উত্তরা মোটরস। এখন শেষ করার আগে আরেকটা ছোট্ট ক্রিটিক্যাল পয়েন্ট যেটা আমার মাথায় আসছে সেটা বলি। একটা বাইক লঞ্চ করার সময় আসলে কোম্পানি এখানে যেটা চিন্তা করছে, বিশেষ করে N160 কার্বুরেটর ভার্সন এটা লঞ্চ করার সময় তারা যে চিন্তাটা করছে সেটা হচ্ছে প্রাইস সেগমেন্টে, সেটা হচ্ছে তারা শুধুমাত্র বিজনেস সেগমেন্ট সেটা হচ্ছে তারা শুধুমাত্র বিজনেস অ্যাসপেক্টটা অ্যানালাইসিস করে বা রিসার্চ করে একটা নতুন প্রাইস সেগমেন্টে তারা খেলতে চাচ্ছে। আমার মনে হয় এটা একটা রং কনসেপ্ট। কেননা বাইকের ডেভেলপমেন্ট বিষয়ে চিন্তা না করে কেননা বাইকের ডেভেলপমেন্ট বিষয়ে চিন্তা না করে শুধুমাত্র প্রাইস সেগমেন্টে খেলতে গেলে তো আসলে মার্কেটে ভালো করা আসলে কঠিন। এখন বাইকের ডেভেলপমেন্ট বলতে আমি কি বোঝাইতে চাচ্ছি, এক নম্বর পয়েন্ট হচ্ছে N160 মুড়ি মুরগির মতো বিক্রি হইতে পারতো, কেন হয় নাই? কারণ হচ্ছে বাইকটার হাইটটা বেশি ছিল, এটা একটা বড় কারণ ছিল। ওয়েটটা বেশি ছিল, ওয়েট রিডিউস করতে আমি বলছি না, বাট হাইটটার যদি একটু কমাইতে পারতো এবং হ্যান্ডেল বার পজিশনটা যদি আরেকটু কমফোর্টেবল করতে পারতো, তাহলে আমার মনে হয় যে এই বাইকটা সেল আরো বাড়তো। আর সেম লেভেলের ডেভেলপমেন্ট করে N160 কার্বুরেটর ভার্সনটা যদি লঞ্চ করতো, মানে যে কারণে আসলে N160 100% বা মুড়িমুড়কির মতো বিক্রি হয় নাই, বা যে কারণে অনেকেই কেনে নাই কিনতে গিয়েও, বা যে কারণে অনেকেই বিক্রি করে দিছে, এটা তো আসলে আমি জানি। আমিও অনেক বাইকারের সাথে অ্যাটাচ, তো কোম্পানির তো এটা জানা উচিত। ওই কারণগুলো ফাইন্ড আউট করে ওই জিনিসগুলো ডেভেলপ করে যদি একটা প্রোডাক্ট তারা মার্কেটে লঞ্চ করে, তাহলে আমার মনে হয় যে আরো ডেফিনেটলি এটা কোম্পানির জন্য ভালো হবে। সো শুধুমাত্র একটা প্রাইস সেগমেন্টে খেলা বা অন্য কম্পিটিটরকে বা অন্য কোম্পানির অন্য কোনো মডেলকে বিট দেওয়ার জন্য একটা নতুন বাইক ছেড়ে দেয়া, এটা আসলে কতটুকু ওয়াইজ এটা নিয়ে আমার সন্দেহ আছে। ডেফিনেটলি একটা প্রপার রিসার্চ করে তারপরে একটা প্রোডাক্ট লঞ্চ করা উচিত ওইটার ডেভেলপমেন্ট নিয়ে, তাহলেই সাকসেস হওয়ার পসিবিলিটি বেশি থাকে। এই হচ্ছে ফ্যাক্ট। এই ছিল আজকে ছোট্ট একটা কন্টেন্ট। ইনফ্যাক্ট অনেকদিন পরেই আজকে ক্যামেরার সামনে আসছি, মাঝখানে অসুস্থ ছিলাম, প্লাস কন্টেন্ট নিয়ে অতটা ইন্টারেস্টেড ছিল না। ইনফ্যাক্ট ইউটিউবিং করতে ইদানিং খুব বেশি ভালো লাগছে না। না, মানুষ সবকিছুর মধ্যে এন্টারটেনমেন্ট খোঁজে, একটু মজা টজা হাবিজাবি খোঁজে, ওই টাইপের জিনিস আসলে আমার পক্ষে করা পসিবল না, যে কারণে চ্যানেলের গ্রোথ কম, ভিউ কম, যে কারণে আসলে ওই লেভেলের ইন্টারেস্ট ইদানিং পাই না। জানি না কন্টেন্ট রেগুলার করবো কিনা, করতেও পারি নাও করতে পারি, বাট পসিবলি এবছরের শেষের দিকে রেগুলার কন্টেন্ট শুরু হবে। ইনফ্যাক্ট জানুয়ারি থেকেই প্ল্যান আছে নতুন কিছু নিয়ে আসবো, মানে মোটো ব্লগিং থাকবে একেবারে কম, বাট নতুন কিছু নিয়ে রান করার প্ল্যান। হটেবার আপনারা যদি আমার এই ভিডিও যারা দেখছেন, যদি খুলনার কেউ থাকেন আশেপাশে, N160 কার্বুরেটর ভার্সনটা আপনারা কিনবেন বা কিনতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমাকে একটু কমেন্ট করে জানিয়েন, বা আমাকে হেল্প করলে ভালো হয় যে আমি আপনার বাইকটা নিয়ে ছোট্ট একটা কন্টেন্ট ক্রিয়েট করে ফেললাম। আসলে বাইরের রোদ, এই সোজা সূর্য, যে কারণে চোখটা মেলতে কষ্ট হচ্ছিল। আবার অনেকে আবার বিভিন্ন লুক টুক এগুলো নিয়ে অনেক কনসার্ন থাকে, উল্টাপাল্টা কোশ্চেন বা কমেন্ট করে ফেলেন। এগুলো খুব একটা বিষয় না, তারপরে মনে হয় যে একটা মানসিক রোগী হচ্ছে আমার ভিডিও দেখছে, দেখে কমেন্ট করছে, এরকম মনে হয় আমার আর কি। এরকম মানসিক রোগীর অভাব নাই।